ভারতের এই অবস্থা হওয়ার কথা না, কিন্তু কেন হচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? দেখেন, গত দিনও ধ্রুব জুরেলকে যখন স্কোয়াডে রাখা হইলো, তখন কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে ধ্রুব জুরেল একজন টেস্ট ফরম্যাটের ক্রিকেটার। তাকে কেন দলে ভিড়ানো হইলো, রিঙ্কু সিংকে কেন দল থেকে বসানো হইলো, কিছুই কিন্তু আমি বুঝতে পারি নাই। দেখেন, রিঙ্কু সিং যতই বাজে পারফরমেন্স করুক বা যাই করুক না কেন, রিঙ্কু সিং কিন্তু ওই জায়গাটার জন্য, তার যে ব্যাটিং করার পজিশন ওই জায়গাটার জন্য এই মুহূর্তে টি-20 স্কোয়াডে কিন্তু রিঙ্কু সিং এর থেকে ভালো অপশন আর নাই। ওই জায়গাটাতে রিঙ্কু সিং এর বদলে কিন্তু ধ্রুব জুরেলকে নামানো পুরাই একটা বেমানান ব্যাপার হয়ে গেছে। যদিও ধ্রুব জুরেলের জন্য ইন্ডিয়া খেলা হারছে বা এমন কিছু কিন্তু আমি বলতেছি না, কিন্তু পুরাই স্কোয়াডটাতেই কিন্তু একটা উল্টাপাল্টা হয়ে গেছে। স্কোয়াডটা দেখে মনে হইতেছে শুধু শুধু চেঞ্জ করা হয়েছে, চেঞ্জের কোনো দরকার ছিল না। দেখেন, সাউথ আফ্রিকার সাথে বা বাংলাদেশের সাথে বলেন, ইন্ডিয়া যে আগের টি-20 সিরিজ গুলা খেলছিল, ওই সিরিজ গুলাই দেখেন যারা পারফরমেন্স করছে প্রথম ম্যাচ থেকে, তাদেরকে দিয়ে কিন্তু পরের ম্যাচ গুলা খেলানো হয়েছিল, তাদেরকে কিন্তু চেঞ্জ করা হয় নাই। যারা কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে তাদেরকে আমি দল থেকে সরাবো। নতুন প্লেয়ারকে আমার কেন সুযোগ দিতে হবে এই মুহূর্তে? তাও আবার ইংল্যান্ডের সাথে খেলা হইতেছে, ইংল্যান্ডের মতো একটা দলের সাথে খেলা হইতেছে, ঘরের মাটিতে নিজেদের। আবার আজকের ম্যাচটা ছিল হচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের মধ্যে এই ধরনের চেঞ্জ করে নতুনদের সুযোগ দেওয়া বা এরকম কিছু, এই জিনিসটা পুরাটাই আমার পছন্দ হইল না। এরপরে আরেকটা বিষয় নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, দেখেন এই যে পিচটা, আজকের যে স্টেডিয়ামটাই খেলা হইলো, রাজকোটের স্টেডিয়াম, খেলার আগেই কিন্তু আমি একটা রিপোর্ট করছিলাম যে এই স্টেডিয়ামে ফার্স্ট ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ কিন্তু 189 রান। মানে ফার্স্ট ইনিংসে এই পিচে অনেক রান হয়, যেহেতু পিচটা একদম ফ্ল্যাট ব্রাউন একটা পিচ। ফার্স্ট ইনিংসে কিন্তু অ্যাভারেজ ছিল এই পিচে 189 রান, যেইখানে সেকেন্ড ইনিংসে গিয়ে ওই রানটা 146 অ্যাভারেজ হয়ে গেছে। তার মানে একটা বিষয় তো আপনারা ক্লিয়ার হইতে পারছেন যে প্রথম ইনিংসে এই পিচে অনেক রান হয়, অনেক হাই স্কোরিং একটা পিচ, সেটা প্রথম ইনিংসের জন্য, কিন্তু সেকেন্ড ইনিংসে গিয়ে সেটা কিন্তু লো হয়ে যায়। এই বিষয়টা আমার থেকে ভালো তো ইন্ডিয়ান দলের সিলেক্টররা জানতো, সূর্যকুমার যাদব জানতো। তাহলে কোন হিসাবে সূর্যকুমার যাদব আজকে টসে জিতে বোলিং নিল? এই জিনিসটা আমারে বোঝান। আজকে রাজকোটের এই স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেওয়ার কি কোনো ধরনের যুক্তি ছিল? এই জিনিসটা আপনারা বলেন। অবশ্যই অবশ্যই ইন্ডিয়ার আগে ব্যাটিং নেওয়া উচিত ছিল। ইন্ডিয়ার আগে ব্যাটিং নিয়ে একটা বড় স্কোর করে সেই টার্গেটটা ইংল্যান্ডকে দিয়ে তারপরে খেলা উচিত ছিল। ওই জায়গায় কিন্তু ভুলটা প্রথমেই করে ফেলছে। এখন হয়তোবা ক্যাপ্টেন অথবা দলের ভিতরের মানুষজনদের, দলের ক্রিকেটারদের, দলের নির্বাচকদের প্ল্যানিংই আজকে অন্যরকম ছিল, এটা হইতে পারে। কিন্তু ওই প্ল্যানিং করতে গিয়ে কিন্তু ইন্ডিয়া ধরা খেয়ে গেল। এই জিনিসটা কিন্তু ভালো হইলো না। এই জিনিসটা আমি আগেই বলছিলাম, ইন্ডিয়ার আজকে সিরিজ নির্ধারণী ম্যাচ এবং ইংল্যান্ডের আজকের ম্যাচ হেরে গেলে কিন্তু ইংল্যান্ড সিরিজটা হেরে যাবে। সো ইংল্যান্ড কি পরিমাণ প্ল্যানিং নিয়ে আজকে খেলবে এটা আগেই বোঝা উচিত ছিল। ওই প্ল্যানিংটা নিয়েই কিন্তু আজকে ইংল্যান্ড খেলছে এবং ম্যাচটা জিতে নিছে। যাই হোক, ইংল্যান্ড কিন্তু তৃতীয় টি-20টা ইন্ডিয়ার সাথে যেই টি-20 সিরিজ চলতেছে, তৃতীয় টি-20টা 26 রানে ইন্ডিয়ার সাথে জিতে গেছে। অসাধারণ বোলিং পারফরমেন্স দেখাইছে। আর ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়ের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়ার এই অবস্থা হয়েছে। দেখেন, প্রথম থেকেই কোনো প্লেয়ারই কিন্তু ভালো কিছু করতে পারে নাই। তিলক বর্মাকে একটা আশা হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু তিলক বর্মা আদিল রশিদের অসাধারণ একটা স্পিনিং ডেলিভারিতে কিন্তু বোল্ড আউট হয়ে যায়। ওই জায়গায় কিন্তু আমি বুঝে গেছিলাম যে আজকে হয়তো বা ইন্ডিয়া আর পারতেছে না। কারণ এই মুহূর্তে তিলক বর্মা যেই কোয়ালিটির ফর্মে ছিল, তিলক বর্মা যখন ওই মুহূর্তে আউট হয়ে গেছে, তখন কিন্তু আমার নিজের কনফিডেন্সই অনেকটা লো হয়ে গেছে যে ইন্ডিয়া হয়তো আজকে ম্যাচটা আর বের করতে পারতেছে না। যদিও শেষ মুহূর্তে হার্দিক পান্ডে একটা আশা দেখাইতেছিল, কিন্তু 19 নম্বর ওভারের প্রথম বলে কিন্তু হার্দিক পান্ডিয়া সেই আশা ভেঙে দিল। জোবার্টনের প্রথম বলে কিন্তু ইয়র্কার একটা ডেলিভারি হিট করে 6 মারতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে গেল। ওই জায়গাতে আসলে সব আশা ভেঙে গেছে। আর ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামলো, ওই ইনিংসের প্রথম দিকেই কিন্তু ওপেনার ব্যাটসম্যানরা, মানে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা ছিল, তারা আসলে খেলাটাকে ওই জায়গায় নষ্ট করে দিয়ে চলে গেছে। এরপরে যারা আসলে নামছে মিডিল অর্ডারে বলেন, এক হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ কিন্তু আসলে ওরকম কিছু করতে পারে নাই। যাই হোক, ইন্ডিয়ার আজকে খেলা দেখে প্রথম থেকে আসলে মনে হয়েছে যে প্ল্যানিং এ কিছু গড়বড় আছে, উল্টাপাল্টা আছে। প্রথম থেকে আমার উল্টাপাল্টা লাগতেছিল। যখন সূর্যকুমার যাদব টসে জেতার পরেও আসলে ফিল্ডিং নিল, তখন থেকে আমার সবকিছু উল্টাপাল্টা লাগতেছিল। আজকে কিন্তু প্রথম থেকেই খেলার ধরন, খেলার প্ল্যানিং কোনো কিছু আমার পছন্দ হইতেছিল না ভারতের। ওই জিনিসটাই কিন্তু শেষ পর্যন্ত হইলো। আমার মন সায় দিতেছিল না। আজকে মনে হইতেছিল ভারত হয়তো হাইরা যাবে। যখন ইংল্যান্ডের রান 150 ক্রস করে গেল, তখনই কিন্তু আমার একটা ঘটকা দিয়ে উঠছিল যে ভারতের আজকে এই রানটা করা কষ্ট হয়ে যাবে, যেহেতু এই পিচে সেকেন্ড ইনিংসে অ্যাভারেজ রান 146। তার মানে সেকেন্ড ইনিংসে এই পিচে রান করা প্রায় মানে অনেক কঠিন একটা ব্যাপার আর কি। ওই জায়গায় 171 রান করে ফেলছে প্রথমেই ইংল্যান্ড। ওই জায়গায় কিন্তু ইন্ডিয়ার হারা একদম নিশ্চিত হয়ে গেছে প্রথমেই।
তবে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে 171 রান করলো, বারুণ চক্রবর্তী ফাটাই দিছে আজকে। বারুণ চক্রবর্তীর নিয়ে কিচ্ছু বলার নাই ভাই, প্রত্যেকটা দিন এই মানুষটা পারফর্ম করে, প্রত্যেক দিন অসাধারণ বল করে। আজকে 5টা উইকেট নিছে, 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 5টা উইকেট নিছে, 5টা। মানে প্রতিদিন ভাই বারুণ চক্রবর্তী পুরা ফাটাই দিতেছে, এটা নিয়ে কথা বলতেই হবে। দেখেন চুপচাপ একটা মানুষ, কোনো চিল্লা চিল্লি নাই, একটা উইকেট নিয়ে তেমন কোনো ভালো সেলিব্রেশন নাই, একদম চুপচাপ একটা মানুষ, কিন্তু কি ধরনের অসাধারণ একজন ক্রিকেটার, অসাধারণ একজন বলার। ওর স্পিন বল বোঝা মানে যে কোনো ব্যাটসম্যানদের জন্য পুরো অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। ও কখন কোন ডেলিভারিটা দিবে এটা একটা ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই কিন্তু আউট হয়ে যায়, বোল্ড আউট হয়ে যায়। আর বারুণ চক্রবর্তী সবচেয়ে বেশি উইকেট কিন্তু বোল্ড আউটই করে। যাই হোক, বারুণ চক্রবর্তীর এত সুন্দর একটা পারফরমেন্স দেখার পরেও 5টা উইকেট পাইলো, 5টা উইকেট পাওয়ার পরেও আসলে ইন্ডিয়া হারলো, তাও আবার 26 রানে। ইন্ডিয়া 26 রানে ইংল্যান্ডের সাথে ঘরের মাটিতে হারছে, এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স। 26 রান, এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন যে অনেক বড় একটা ডিফারেন্স ইন্ডিয়া হারছে। এটা আসলে কাম্য ছিল না, খুবই খারাপ লাগতেছে। আর যদিও আমি মোটামুটি নিশ্চিত যে ইন্ডিয়া অবশ্যই অবশ্যই সিরিজ জিতবে, এবং আমি কিন্তু এই সিরিজ শুরুর আগে একটা প্রেডিকশন দিছিলাম যে ইন্ডিয়া 5 ম্যাচে 5টাই জিতবে। যদি 5টা জিততে না পারে, সিরিজ তো অবশ্যই জিতবে, সেক্ষেত্রে ইংল্যান্ড একটা মাত্র ম্যাচ জিতবে। ধরে নেন যে ইংল্যান্ড আজকের যে ম্যাচটা জিতলো, এই একটা ম্যাচই জিতছে, আর কোনো ম্যাচ কিন্তু ইংল্যান্ড জিততে পারবে না আমার যতদূর মনে হইতেছে। যদি আপনারা আমার প্রেডিকশন জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু 4-1 সিরিজটা জিতবে। ওই একটা ম্যাচই ধরেন যে আজকে ইংল্যান্ড জিতে নিল, বাকি 2টা যে ম্যাচ আছে আগামী ম্যাচেই তো ইন্ডিয়া সিরিজ নিশ্চিত করবে, 3-0 করবে, 3-1 করবে আগামী ম্যাচে। এর পরের ম্যাচটা যে হবে, পঞ্চম ম্যাচটা, সেইটাও ইন্ডিয়া জিতে কিন্তু 4-1 সিরিজটা জিতবে ইন্ডিয়া। এটাই আমার প্রেডিকশন। আমার প্রেডিকশন আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।